সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্টদের পুনর্বাসনে ষড়যন্ত্র করছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ করে আসছেন জামাত ও এনসিপির নেতারা। আবার কওমি অঙ্গনে জামাতের অনুপ্রবেশের অভিযোগ তুলেছেন হেফাজতের কেউ কেউ। এদিকে রোহিঙ্গা ঢলের 9 বছরেও প্রত্যাবাসন হয়নি একজনেরও, বরং সংকট ও বোঝা দুটোই বেড়েছে। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করছে কারা? রোহিঙ্গা সংকটেরই বা সমাধান কি? সাম্প্রতিক রাজনীতির নানা প্রশ্ন নিয়ে আজকের সম্পাদকীয় মুখোশধারী কারা, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য বিএনপি, মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, এবং ডক্টর শিব্বির আহমদ, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে, এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। শ্রদ্ধা ভালোবাসায় বিশ্ব নবীকে স্মরণ, জশ্নে জুলুসের আয়োজনে চট্টগ্রামে জনসমুদ্র। রাজধানীতেও ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা। মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান। ভয়ঙ্কর নিপীড়নেও দমে যায়নি বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা। সার্বভৌমত্বকে শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী ক্ষমতাসীন দল। 30 আগস্ট গুম প্রতিরোধ দিবসে শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে 11 দলীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়নের পথে নেই সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। উঠবে গুম, মানবাধিকার সহ 6টি বিল, জানালেন চিফ হুইপ। জুলাই সনদ সংবিধান সংশোধন ইস্যুতে জমে উঠতে পারে বিতর্ক। এবং তিব্বত থেকে নেমে আসা ভয়ঙ্কর পাহাড়ি ঢলে লন্ডভন্ড নেপালের সীমান্ত এলাকা, বহু হতাহত, প্রায় 600 পর্যটক সহ নিখোঁজ বহু, বিধ্বস্ত বাড়িঘর। দর্শক, দেখছিলাম আজকের প্রধান শিরোনামগুলো। যাচ্ছে আলোচনায়। আপনাদের তিনজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। শুরু করতে চাই শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে। যেমনটা আমাদের শুরুতেই বলছিলাম যে আইনমন্ত্রী যেমনটা বলছেন যে দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। আপনার কাছে জানতে চাই, আপনি সরকার দলীয় সংসদ সদস্য, এই মুখোশধারীরা কারা? এমন কোনো আজ পাওয়া যাচ্ছে কিনা? এটা আইনমন্ত্রী বলেছেন, ওনাকে প্রশ্ন করলে ভালো করতেন। এমন কোনো কাজ আজ আপনারা পাচ্ছেন কিনা দলীয়ভাবে? আছে, সেটা তো আছেই। আবার কেউ কেউ বলছে যে বিএনপিও পুনর্বাসন করছে। এই প্রশ্ন পাল্টা প্রশ্ন, এটা এর মধ্যে দোলাচল নিয়েই চলছে। হ্যাঁ, তো আমি যেটা মনে করি, মোটা দাগে ধরেন ফ্যাসিবাদী শক্তি ছিল, তাদের অন্যায় বিচার, জুলুম, নিপীড়ন, খুন, এগুলো তো আছে। একটা রিজিম তো গেল, বিদায় নিল, এবং যারা অপরাধী ছিল পালিয়ে গেছে। হ্যাঁ, অনেকের বিচার প্রক্রিয়ার মধ্যে আছে, অনেকেই বা পালানো যারা একেবারে ধরেন ওই শেখ পরিবার তো, হাসিনার পরিবার তো সপরিবারে একদম সাউপুনা আন্ডা সব চলে গেছে, আগেই পার করে দেওয়া হয়েছে। তারপরে সমস্ত এমপি এবং বাইতুল মোকাররম মসজিদের ইমাম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এরা সব পালিয়ে গেছে। বাকি যারা আছে তারা, এখন যারা আছে তারা সকলেই তো অপরাধী না। কেউ কেউ আওয়ামী লীগকে ভোট দিয়েছে সমর্থক, আমার এলাকায়ও যেমন আছে, আমাকে অনেকে ভোট দিয়েছে, দিস ইজ ট্রু। তো যারা সমাজে বাস করতে পারে, যারা ভোট দিতে পারে, বা এর মধ্যে কেউ অপরাধী থাকতে পারে, সেটাও যদি থাকে সেটা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। কিন্তু একটা রিকনসিলিয়েশন লাগবে। তো সারাক্ষণ যদি আমি বিভেদ, বিভাজন, সংঘাত, আমাকে তো সামনের দিকে তাকাতে হবে, তাই না? সবাইকে যদি অপরাধী মনে করি আমি, বা সবাইকে তো আমি জেলেও পড়তে পারবো না, সবাইকে আমি বঙ্গোপসাগরে ভাসাতে পারবো না, আমি আগেও বলেছি কথা। তো আর আওয়ামী লীগ তো বা বিএনপি এটা কোনো ধর্মগ্রন্থ না, দল না, কেউ জন্মও এটা নিয়ে করে না। তো অনেকে আওয়ামী লীগ সমর্থন করেন, এটা ঠিক আছে, কিন্তু এই সমর্থন করাটা অপরাধ না। আবার যদি আওয়ামী লীগ দৃশ্যপটে আছে, যে মামলা প্রক্রিয়াধীন আছে, কতটা সম্ভাবনা দেখছেন? সম্ভাবনা আমার হাতে না, তো আপনার হাতেও না, সেটা একটা লিগেল ম্যাটার্সের মধ্যে, লিগেল প্রসেসের মধ্যে দিয়ে চলে গেছে। আমি আশা করি তারা ফিরতে পারবে নিশ্চয়ই। যখন ফিরবে তখন তারা রাজনীতি নিশ্চয়ই করতে পারবে এবং করবে, এবং করাও সেটা অপরাধ হবে না। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার প্রকাশ্যে এটা আইনগতভাবে একটা বা আছে। বাট আওয়ামী লীগের যারা সমর্থক আছে, ভোটার আছে, তারা সকলেই যে অপরাধী বা সকলকেই যে একেবারে দেশ ছাড়া ঘর ছাড়া করে দিতে হবে, এটা আমি বিশ্বাস করি না। সেক্ষেত্রে বিএনপির তরফ থেকে যেমনটা বলা হয় বিভিন্ন সময় যে জামাত, এনসিপি কে দোষ দেওয়া হয়, পাল্টাপাল্টি অভিযোগ চলছে এক প্রকার যে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। সেটা কি আসলে ষড়যন্ত্র বলা? আমি বলি,
এই অভিযোগ আছে। কেউ যদি অভিযোগ করে, যেমন আমিও স্থানীয়ভাবে অনেক আওয়ামী লীগের লোকের সাথে কথা বলেছি, তাদের কাছে ভোট চেয়েছি। ভোটারের তো কোনো থাকে না, কি বলে, দলমত থাকে না, সবাই ভোটার, তাই না? তাদের ভোট নিতে হয়েছে, তাদের নিরাপত্তাও তো দেখার দায়িত্ব। আমি যখন এমপি হয়েছি, সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব তো আমার, সকল মানুষের ভালো মন্দর দায়িত্ব তো আমার, এটি লিগেলি, সেই দায়িত্ব তো আমাকে পালন করতে হয়। এখন একজন আওয়ামী লীগ করতো আগে, তারা যদি বলি তুমি আমাকে ভোট দিতে পারবা না, এটা তো হয় না। আমি তো জামাতে ইসলামেরও দেখেছি। এজে হল আমি বললাম মোটা দাগে, যেমন আবদুল্লাহ তাহের সাহেব প্রকাশ্যে মিটিংয়ে বলেছে যে মুজিব ভাই তো এখন নাই, তার ভোট আমি পাবো বা আমারে দিয়ে দেবে এবার, আবার যদি মুজিব ভাই আসে তখন তারে আপনারা দিয়েন, এই বক্তব্য আমরা দেখেছি। তারপরে নাহিদ ইসলামরা তো চট্টগ্রামে যায় দুধ ভাত খাই আসছে, কি ওই যে মঞ্জুরের আলমের বাড়িতে, ময়মনসিংহে হান্নান মাসুদ, বা বিদেশে আওয়ামী লীগের অনেকেই আছে সমাজে। এটা ভয়ঙ্কর যে অপরাধ বা এটা মানে কি বলবো, সবাই যে অন্যায় করে ফেলেছে, এটাও আমি মনে করি না, এটাও মনে করি। তবে যারা ক্রাইম করেছে, যারা ক্রিমিনাল, যারা অপরাধ করেছে, যারা লুণ্ঠন করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অত্যাচার করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। সব মানুষ তো সেটা না। এটা বিএনপির অবস্থানটা যে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এটা আপনি নিশ্চয়ই জেনেছেন যে যখন তাদেরকে নিষিদ্ধ করা হয়, তখনও আমরা বলেছি পরিষ্কার, আপনি খুঁজে দেখলে পাবেন যে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মধ্য দিয়ে নিষিদ্ধ করা, এটা আমরা সমর্থন করি না। জি, সেটা হচ্ছে মানে হোক জামাত ইসলাম, হোক আওয়ামী লীগ। জি, আপনার কাছে আবারও আসবো। মাহবুব আজিজ, আপনার কাছে একটু আসতে চাই। এই যে যেমনটা আইনমন্ত্রীর প্রসঙ্গে আসছিল যে আওয়ামী লীগের পুনর্বাসনে মুখোশধারী কারো ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন, এরকম কিছু তিনি বলছিলেন যে জামাত এনসিপির তরফ থেকে বলা হচ্ছে সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, এরকম অভিযোগ করা হচ্ছে। আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে জামাত এনসিপির দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই যে পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে, বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, বাবুল ভাইয়ের যে কথাটি শুনছিলাম, এটাই আসলে প্রকৃত রাজনীতিবিদের বক্তব্য বলে মনে হচ্ছিল। যে ধরুন, জোর করে শূন্যস্থান তৈরি করা যায়, শূন্যস্থান তৈরি করে সেইখানে কিন্তু জোর করে কেউ বসেও পড়তে চায়। যাদের গণভিত্তি থাকে না তারা কিন্তু এইরকম একটা চেষ্টা আমরা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি চিন্তা করে দেখুন, যেভাবে অনির্বাচিত সরকার একটা ডানপন্থী সাম্প্রদায়িক শক্তিকে জোর করে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসিয়েছিল, এবং সেটার একটা লিগেসি তারা রাখবার চেষ্টা করেছে। আগামী 5ই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি বিরোধী দল লং মার্চ করতে চাচ্ছে চট্টগ্রাম অভিমুখে, এবং তারা জানিয়েছে যে বিভাগীয় পর্যায়ে লং মার্চ শেষে তারা রাজধানীতে বড় সমাবেশ করবে। এটা যে কেউ করতে পারে, কিন্তু তাদের দাবিটা কি? তাদের দাবি হচ্ছে 1 নম্বর গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, এবং 2 নম্বর হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে। ভাবতে এমন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শুধুমাত্র বিরোধী দল জামাত এনসিপি ধারণ করে, এবং তারাই যেন পুরো গণ অভ্যুত্থানের অংশীজন হয়ে গেল, মূল অংশীজন হয়ে গেল। এটা কিন্তু এক ধরনের আসলে বলা যায় যে একটা প্রতারণা দেশের মানুষের সাথে। কারণ মানুষ দেখেছে এখানে দল মত নির্বিশেষে সবাই কিন্তু আপনার স্বৈর শাসনের বিরুদ্ধে 24-এর আন্দোলনে নেমেছে, রাজপথে নেমেছে। এবং তারপরে দেখা গেল অন্তর্বর্তীকালীন সরকার যখন 5ই আগস্ট ক্ষমতায় এলো, তারপর 8ই আগস্ট তারা ক্ষমতা এলো, 5ই আগস্টের ঘটনার পর। 8ই আগস্টের পর থেকে আমরা দেখলাম মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্যের উপরে হামলা, মাজারে হামলা, মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক সত্য নিয়ে তর্ক তৈরি করা, অপ্রয়োজনীয় তর্ক তৈরি করা, যেগুলো কোনো রকম প্রয়োজনীয় ছিল না। এগুলো কিন্তু সরকারের এজেন্ডার মধ্যে পড়েনি, কিন্তু এজেন্ডা করে ফেলা হয়েছিল। কেন? সেটাই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। যখন গণভোটের কথা বলা হচ্ছে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের কিন্তু আপনি একটি প্রশ্ন আছে, আপনাদের মনে পড়বে যে আনুপাতিক হারে উচ্চ কক্ষে আসন নির্ধারিত হবে। তো এইটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। সরকার কোনো কারোর সাথে কথা না বলে নিজেদের পছন্দ মতো 4টা প্রস্তুত তারা তৈরি করে নিল। এটা কি প্রতারণা নয়? আপনি তাহলে 9 মাস আলোচনা করলেন কেন? এবং আপনি কি করে জাতির উপরে চাপিয়ে দিচ্ছেন যে আনুপাতিক হারে যারা জিতবে, অর্থাৎ 2/3 বিজয় লাভের পরেও কিন্তু বিএনপি 2/3 উচ্চকক্ষে আসন পাবে না। তারা পাবে তারা যেই পরিমাণ ভোট পেয়েছে সেটা, এবং 36% ভোট নিয়ে জামাত 36% আসন পেয়ে যাবে। অর্থাৎ
উচ্চকক্ষ থেকে পুরো সংবিধানকে তারা নিয়ন্ত্রণ করবে। এই যে একটা সুদূর প্রসারী চিন্তা, এটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ডানপন্থার যেই বিকাশের পক্ষে তারা যে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে সেটা আমরা বুঝতে পারি। অর্থাৎ এই যে রাজনীতিতে আপনি দেখুন যে একটা শূন্যস্থান তৈরি করা, 30টি রাজনৈতিক দলকে নিয়ে যে 9 মাস সংলাপ হয়েছে সেটা পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না। 54টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 30টি রাজনৈতিক দলকে নিয়ে সরকার এই কাণ্ড করেছিল এবং সেটা সালাউদ্দিন আহমেদ সাহেব পরিষ্কার সংসদে বলেছে, আমরা যদি তখন এগুলো না মানতাম তাহলে নির্বাচনে পিছিয়ে যেত। অর্থাৎ একটা ম্যাচিউরড রাজনৈতিক দল হিসেবে তখন কিন্তু পরিস্থিতি বুঝে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে আবার গণভোট হ্যাঁ ভোট জয়লাভ করেছে। তো হ্যাঁ ভোট জয়লাভ করেছে, কিন্তু হ্যাঁ তো তারা নিজেরা ঠিক করে নিয়েছিল এবং সরকার নিজে টাকা খরচ করে হ্যাঁ পক্ষে নেমে গিয়েছিল। এখন হ্যাঁ আর জয়ী না হয়ে উপায় আছে? আপনি ফুটবল খেলছেন, আপনি অধিনায়ক, আপনি আম্পায়ার, আপনিই গোলকিপার, আপনি স্ট্রাইকার, সবই আপনি, তাহলে হ্যাঁ জিতবে না তো জিতবেটাকে? এবং সেই ক্ষেত্রে হ্যাঁ কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ আর থাকছে না, কারণ এই 4টি প্রশ্ন যে ঠিক হয়েছিল এগুলো বিএনপি তখনই নোট অফ ডিসেন্ট দিয়েছিল, বিশেষ করে এই উচ্চ কক্ষের বিষয়টি। উচ্চ কক্ষের মধ্যে যেই ঘটনাটি ঘটছে, আপনি বাংলাদেশের 72-এর সংবিধানকে তারা পরিবর্তন করে ফেলতে চাচ্ছে, কারণ 72-এর সংবিধানে তাদের আপত্তি, এই জামাতের আপত্তি, কারণ এখানে মুক্তিযুদ্ধজাত যেই সংবিধান, এখন পর্যন্ত বিএনপি কিন্তু 72-এর সংবিধানকেই তারা অনুসরণ করছে এবং তারা বলছে যে আমরা সেটার ধারাবাহিকতা বজায় রাখবো এবং প্রয়োজনে আমরা সংস্কার করব, যেটাকে তারা সংশোধন বলছে, এবং তারা সেভাবে এগোচ্ছে। অর্থাৎ বাংলা একটা শব্দ হচ্ছে মাৎসন্যায়, অর্থাৎ যা খুশি তাই করা। সংবিধানকে যা খুশি তাই করতে চেয়েছিল জামাত ইসলামী, কারণ তারা 72-এর শব্দ বললে তারা মুক্তিযুদ্ধের তাদের সেই অতীত ইতিহাস তাদের চোখের সামনে ভাসে বলেই তারা সেখান থেকে সরে আসতে চায় বলে স্বাধীনতা 2.0 তারা উদ্ভাবন করেছে। একটা আভ্যন্তরীণ গণ আন্দোলন, যেটা 90-তো আন্দোলন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, 69-এ হয়েছিল এবং হয়তো আবার 20-30 বছর পরে হতেও পারে বা যে কোনো সময় হতে পারে যদি প্রয়োজন হয়, কিন্তু মুক্তিযুদ্ধ কিন্তু দেশে একবারই হবে, সেই বাংলাদেশের আত্মপ্রকাশ। সেই জায়গায় স্বাধীনতা 2.0 বলে আসলে কি বোঝাতে চায় এই সাম্প্রদায়িক শক্তি? তো সব কিছু মিলিয়ে আপনি বললেন যে মুখোশধারী তারাই যারা উগ্রপন্থাকে এই সুযোগে আপনার দেশের মধ্যে প্রভাব বিস্তার করতে চায়। আপনি 6 মাস হয়েছে একটি সরকার দায়িত্ব পালন করছে, সেখানে উত্তরাধিকার সূত্রে অনেক বিপর্যয়ের মধ্য দিয়েই তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। সেইখানে আপনি এখনই লং মার্চ শুরু করবেন, এখনই আপনি ঢাকা শহরে মহাসমাবেশ করবেন, আপনি কি চাইছেন? গণভোটের রায় বাস্তবায়ন চাইছেন। তা গণভোটের মধ্যে যে প্রতারণাটা, সেটা আপনারা সামনে আনছেন না। কাজেই সরকার যেই কথাটি বলছে, সরকার যদি বর্তমান সরকার আরেকটু সাহসী হয়ে তাদের যে মূল জায়গাটি, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে যে তারা নির্বাচনের আগে দাঁড়িয়েছিল, আপনাদের প্রত্যেকেরই মনে পড়বে যে সরাসরি তারেক রহমান সাহেব তখন বলেছেন, বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের জন্য এই রাষ্ট্রের সমান মর্যাদা থাকবে প্রত্যেকেরই। তো এই ধরনের প্রগতিশীল চিন্তাতেই যদি বিএনপি নিজের অবস্থানটা অক্ষুণ্ণ রাখে, আগামীতে বিরোধীদের রাজনীতি কিন্তু এই মুখোশ থেকে বেরিয়ে আসবে বলেই মনে হয়। জি, মাহবুব ভাই, আপনার কাছে আবার আসবো। ডক্টর শিব্বির আহমেদ, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। যেমনটা আমরা বলছিলাম যে আইনমন্ত্রী যে বিষয়টি আমরা কোট করেছিলাম যে দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্টের পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। আপনার কাছেও একই প্রশ্ন, মুখোশধারী কারো কোনো ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন কিনা সেই সঙ্গে একটু যুক্ত করতে চাই যে জামাত, বিএনপি, এনসিপি সবাই আওয়ামী লীগ প্রশ্নে এক ছিল, এখন এই যে পাল্টাপাল্টি অভিযোগগুলো, এগুলো কি ওই যে একটি ঐক্যবদ্ধ ছিল সেটার ভাঙনের সুখ, নাকি রাজনৈতিক বক্তব্য বলতে হয় বলা, সেরকম কিছু? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচকদেরকে ধন্যবাদ। দেখেন, আইনমন্ত্রীর বক্তব্যকে আমি ইতিবাচক হিসেবে দেখি এই অর্থে যে তিনি জুলাইয়ের যে স্পিরিট সেটাকে আপহোল্ড করছেন, যে ফেসিবাদী অগণতান্ত্রিক বাকশালী একটা শক্তি যাদের পুনর্বাসনের ব্যাপারে উনি আশঙ্কা প্রকাশ করতেছেন। এই আশঙ্কাটা উনি প্রকাশ করতেই পারেন, এটা ওনার রাজনৈতিক স্বাধীনতা আছে অবশ্যই, এবং সেই আশঙ্কা যদি প্রকাশ করেন তাহলে এখন আমাদের আলাপ করতে হবে যে তাহলে পুনর্বাসন বা ফেসিবাদী রাজনীতি ফিরে আসার এই পথ কিভাবে বন্ধ হবে, সেটা নিয়ে আলাপ করার দরকার আছে। তো আমরা যদি জার্মানির অভিজ্ঞতা দেখি, জার্মানিতে ফেসিবাদী নাৎসি বাহিনীর পতনের পর নাৎসি বাহিনীকেও কিন্তু পুনর্বাসন করার চেষ্টা হয়েছিল নানানভাবে। যেমন হয়েছিল যে একটা রিফাইন্ড নাৎসি বাহিনী, নাৎসিদের আদর্শের দল আবার গঠন করা হয়েছিল, যেটাকে পরবর্তীতে তারা নিষিদ্ধ করেছিল, সোশ্যালিস্ট রাইট পার্টি।
এবং নাৎসি বাহিনীর ক্রিমিনাল যারা নাৎসি বাহিনীকে ফেসিবাদী হয়ে উঠবার ক্ষেত্রে এনাবল করেছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মচারী বা এ ধরনের বিচারক, সাংবাদিক, এ ধরনের যারা আবার ফিরে আসবার চেষ্টা করতেছিল, এইভাবে নাৎসি বাহিনীর পুনর্বাসনের একটা চেষ্টা সেখানে হয়েছিল। তারা কিভাবে এটাকে ডিল করেছে? তো তারা ডিল করেছে কি, যে নাম্বার ওয়ান তারা যেটা করেছে, তারা একটা ডিনাজিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। যে ডিনাজিফিকেশন প্রক্রিয়াটা যেটা ছিল, যে এই ফেসিবাদী আমলের যেই সব কালচার, রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক কালচার, যেটা ফেসিবাদ ক্যানাবল করেছে, যেটা গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, এ ধরনের ফেসিবাদী কার্যকলাপকে, অগণতান্ত্রিক কার্যকলাপকে সমাজে ছড়িয়ে দিয়েছে, সেই জিনিসগুলো বন্ধ করবার চেষ্টা করেছে। যেমন তারা কি করেছে, যে হিটলারের সালাম এই সিম্বলটাকে পর্যন্ত নিষিদ্ধ করেছে। যে ধরনের স্লোগান, বক্তৃতা, বিবৃতি, দল যেগুলো ফেসিবাদের স্মরণ করিয়ে দেয় মানুষকে, যে এগুলো ব্যবহার করে করে নিপীড়ন চালানো হয়েছে, হলোকস্ট চালানো হয়েছে, এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এবং রাজনৈতিক দলগুলো স্লোগানগুলো পর্যন্ত, ইভেন যেগুলো জাতীয়তাবাদী স্লোগান ছিল, জার্মান ফার্স্ট এই টাইপের স্লোগান, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে, যেগুলো এক ধরনের রেসিস্ট বা ফেসিবাদী আচরণ তৈরি করে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিচার করা। দেখেন, বাবুল ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সবাই তো অপরাধী না। এখন সবাই তো অপরাধী না, এটা আমরা কিভাবে জানবো? এটার জন্য জানা সহজ উপায় হচ্ছে বিচারটা করে ফেলা। আপনি যদি যারা অপরাধ করেছে, খুনের সাথে জড়িত ছিল, যারা জুলাইতে শত শত প্রায় 2000 মতো মানুষ মেরেছে এবং আরও হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, অনেকে চোখ হারিয়েছে, এই যে নিপীড়ন, খুন করেছে, এটার বিচারটা হওয়া দরকার। এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাহলে আপনি বাছাই করে ফেলতে পারবেন কারা কারা অপরাধী আর কারা কারা অপরাধী না। যারা অপরাধী না তারা স্বাভাবিকভাবে সমাজের মধ্যে চলবে, তারা তো এই দেশেরই নাগরিক না, তারা তো স্বাভাবিকভাবে একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। কিন্তু রিকনসিলিয়েশনের প্রথম স্টেপ হচ্ছে বিচারটা সঠিকভাবে করা। এখন দেখেন, যেই দুই একটা বিচারের রায় হলো, আসামিরা ইন্ডিয়াতে পালিয়ে আছে, ওখানে প্রত্যর্পণের কোনো অগ্রগতি আমরা দেখছি না, এবং আওয়ামী লীগকে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে রেখেছে, সেটা কোনো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ হচ্ছে না। যত দেশে, দুনিয়ার যত দেশে ফেসিবাদী এরকম স্বৈরাচারীর শাসকরা পালিয়েছে, সব দেশে 2 থেকে 6 মাসের মধ্যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। সেটা নাৎসি বাহিনীর জার্মানিতে বলেন, সেটা ওই আপনি এই বেন আলীর দল বলেন বা গাদ্দাফির দল বলেন, এরকম নানান দেশে এই ঘটনা ঘটেছে 2 থেকে 6 মাসের মধ্যে। কিন্তু আমরা 2 বছরের বেশি হয়ে যাচ্ছে, আমরা এখন পর্যন্ত সেই প্রক্রিয়ায় যেতে পারছি না। এরপরে হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে পুনর্বাসন বন্ধ করা গেছে, সেটা হচ্ছে তারা সাংবিধানিকভাবে এই নিষেধাজ্ঞা নিয়ে আসছে। যারা হচ্ছে অগণতান্ত্রিক রাজনীতি করে, গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে না, যারা ক্ষমতায় আসলেই বাকশাল করে, পত্রিকা বন্ধ করে দেয়, গণতন্ত্র বন্ধ করে দেয়, সব দল নিষিদ্ধ করে দেয়, বাকস্বাধীনতা কেড়ে নেয়, এই ধরনের অগণতান্ত্রিক দল, অথবা যারা ক্ষমতায় আসলে ফেসিবাদ কায়েম করে, জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষকে ভোট দিতে দেয় না, অন্য দলকে রাজনীতি করতে দেয় না, এ ধরনের অগণতান্ত্রিক দলকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি না যাইতে পারি, তাহলে আমরা আসলে মানে ফেসিবাদ পুনর্বাসন, এটা সেটা, এগুলো নিয়ে কথাই বলবো, এগুলোর সমাধান হবে না। এখন কথা হচ্ছে, দেখেন, আওয়ামী লীগ প্রশ্নে যদি আলাপ করতে হয়, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে এবং তারা পালিয়ে গেছে। বাবুল ভাই বলছিলেন মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা ঘটে নাই, যে কি পরিমাণ অপরাধ তারা করেছে যে ইমাম পর্যন্ত পালিয়ে যেতে হচ্ছে। তো এটা আর ফিরে আসবে না। কিন্তু এখন আমাদের আলাপ করতে হবে যে কিছু মানুষ স্টিল যে ব্রেইন ওয়াশড হয়ে আছে, যে দেশের বাইরে থেকে কেউ একজন একটা সংবাদ সম্মেলন করতেছে না, কিছু একটা বলতেছে, দেশের ভিতরে নাশকতা তৈরি করবার মতো সিচুয়েশন তৈরি হচ্ছে। বা নেত্রকোনায় দেখলাম কাউকে একজনকে, জুলাই যোদ্ধাকে ধরে নিয়ে এসে জয় বাংলা বলাচ্ছে, এই অশ্লীল কথা বলাচ্ছে, নির্যাতন করতেছে, এ ধরনের ঘটনা করতেছে। আমি তাদের এখনো নাশকতা করবার মতো একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে। কিন্তু জনগণ যে আওয়ামী লীগকে বর্জন করেছে, বা এটা তো বোঝাই গেছে, 5 আগস্টে তারা পালিয়ে গেছে, এবং তাদেরকে ছাড়াই বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, যে নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। মানুষ কেউ বিএনপিকে, কেউ জামাতকে, এনসিপিকে ভোট দিয়েছে। আওয়ামী লীগের লোকেরা বলছে আওয়ামী লীগ গন কেস। কিন্তু কথা হচ্ছে যে এই যে 2-4% মানুষ যারা ব্রেইন ওয়াশড হয়ে আছে, তাদেরকে কিভাবে মেইন স্ট্রিম সমাজে নিয়ে আসা যায়, এইটার জন্য আমাদের একটা ডিওমিফিকেশন প্রক্রিয়া দরকার। কারণ এরা যদি এভাবে থাকে, যে কোনো ধরনের নাশকতা হইতে পারে, গন্ডগোল হইতে পারে, এইটাকে আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে তাদেরকে মেইন স্ট্রিম সমাজে নিয়ে আসা যায়। এইটা আমি মনে করি যে একটা ডিওমিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। যে ইভেন আমাদের রাজনীতিতে
এই ফেসিবাদী সময়ের যেসব স্লোগান, বক্তৃতা, যে স্টাইলের রাজনীতি, সেগুলো যেন অন্য দলগুলোর মধ্যে স্প্রেড না হয় বা সরকারের মধ্যে না আসে, সেই জিনিসগুলোর ব্যাপারে আমাদের একটা জি। রি-এডুকেশন অন্য দরকার আছে। দলগুলোর প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবো। শহীদুল ইসলাম বাবুল, এই জায়গাটাতে আসতে চাই, যেমনটি উনি বলছিলেন ডক্টর শিবুর আহমেদ যে আওয়ামী লীগ আর ফিরে আসবে না, কিন্তু তাও কোথাও কোথাও নাশকতার বা যে বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পুনর্বাসন লাগবে, তো সেই জায়গাটা বিএনপির অবস্থানের কথাও আপনি না, বলছিলেন। আমি বলি বিএনপির সাইডটা আপনি বলি, একটু সময় আমাকে এখানে একটু যদি জি। দেন তাহলে আলাপটা ভালো করে করা যাবে। ধরেন নির্বাচনী রাজনীতি, বিএনপি অনেকে বলবার চেষ্টা করবে যে বিএনপি ও মাইনাস আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেছে। বিএনপি, দিস ইজ নট ফার্স্ট। বিএনপি আওয়ামী লীগকে পরাজিত করার ইতিহাস চমৎকারভাবে আছে। ধরেন 91 নির্বাচন, শেখ হাসিনা দমদম এয়ারপোর্টে বলে বিএনপি 10 সিট পাবে না, বিএনপি সেটা 142 সিট পাইল। আওয়ামী লীগ বোধহয় 88 না কত সিট পাইছিল তখন, যখন আওয়ামী লীগের ভরা জোয়ার। তারপরে আপনার কত 96 সালে আওয়ামী লীগ জিতলো, বিএনপি তখনও 116 সিট পেল। তখন তত্ত্বাবধায়ক জামাত বিএনপির আন্দোলন, টার্বুলেন্ট বাস্তবতার মধ্যে 116 সিট পেল বিএনপি, মানে বিরোধী দল। আর 2001-এ তো কত আওয়ামী লীগ 66 না কত সিট পাইল অনলি। তো আর 2008-এর যে নির্বাচন, সে তখন আওয়ামী লীগ জিতলো, সেই নির্বাচনটা প্রভাব বিস্তার করে করা হয়েছিল। যে আমরা 96 নির্বাচনটাকে গ্রহণযোগ্য ধরি, 91 বা 2001 যদি ধরি মেইন স্ট্রিম, ঠিক আছে, ওইটাও মানলাম। সেই জন্য আমি যেটা বলি, বিএনপিকে আওয়ামী লীগকে পরাজিত করার নির্বাচনের মাধ্যমে আছে। আর এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বিএনপির সামনে কি, সেটা তো আপনিও বুঝবেন, আমিও বুঝবো। সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার এই কথার সুযোগ রাখার কোনো প্রয়োজন আমার ছিল না, সেটা আমরা চাইনি আসলে। আর বেগম খালেদা জিয়া, যে আলাদাভাবে বলি, বাংলাদেশের একজন মাত্র খালেদা জিয়া যে কোনোদিন হারে নাই, কোথাও হারেনি। শেখ হাসিনার হারবার ইতিহাস আছে, 18টি সিটে খালেদা জিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত হয়েছে। এটা হলো একটা অংশ। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, আর কখনো 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 মহৎ জিনিস, ভালো জিনিস মানে চিপা করে ফেলানো হয়। ধরেন মুক্তিযুদ্ধ, মাহবুব ভাই, আজিজ ভাই যেটা বললো, দেখেন বিএনপির মতো দলকে বলা হয়েছে শহীদ জিয়াউর রহমান, তখন বিএনপির জন্ম হয় নাই, বিএনপির মতো দলকে রাজাকারের দল বলা হয়েছে। অথচ আজকের দিনে এই বাস্তবতায় মুক্তিযুদ্ধকে রক্ষা করবার জন্য, ধারণ করবার জন্য একমাত্র দল হয়েছে বিএনপি, আর কেউ নাই। কারণ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ চিপে এমন কলুষিত করেছে, যত অকাম যত অন্যায় সব মুক্তিযুদ্ধ দিয়ে জাস্টিফিকেশন করবার চেষ্টা করছে, এবং কথা বললেই মুক্তিযুদ্ধ বিরোধী। এটা করা হয়েছে, দেখছেন কোথায় গিয়ে দাঁড়াইছে। আর জুলাইকে নিয়েও একজন, আমার যেটা ধরেন, বিএনপির কোনো গণবিরোধী ভূমিকা নাই টিল 71, তখন বিএনপির জন্ম হয় না, কিন্তু ফাউন্ডার জিয়াউর রহমানের ভূমিকা রণাঙ্গন গেল একটা। তখন জামাত তো তাদের অবস্থান পরিষ্কার 71-এ। আপনি 90 যদি ধরেন, 90-এর অভ্যুত্থান সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, 88-86 সালে যদি জামাত আর আওয়ামী লীগ ওই নির্বাচনে অংশগ্রহণ না করতো, তখন এরশাদ বিদায় হয়ে যায়। 4 বছর প্রলং করছে এরশাদ। শুধুমাত্র বিএনপি কিন্তু খালেদা জিয়া অনমনীয় আপসহীন, যার ফল 90 নির্বাচনে বিএনপি পেয়েছে। হ্যাঁ, গেল তার মানে। এবং 90-এর যে অভ্যুত্থানটা বেসিক্যালি সর্বদলীয় ছাত্রৈক্য বা ডাকসুর নেতৃত্বে, ছাত্রদলের যে প্যানেল ছিল আমান খোকনের নেতৃত্বে, তার নেতৃত্বে হয়েছিল। এবং সেখানে বেগম খালেদা জিয়ার অনমন ভূমিকা, হ্যাঁ জামাত বা আওয়ামী লীগেরও ছিল, কিন্তু ফোকাসটা ছিল খালেদা জিয়ার উপরে কিন্তু অংশ। আর 2024 ধরেন, 24টাও তো আওয়ামী লীগের বিরুদ্ধেই। তার মানে কি? তার মানে হলো যে বিএনপির কখনো কোনো গণবিরোধী ভূমিকা ছিল না বাংলাদেশের সৃষ্টির পরে। জাতির যা কিছু মহান শ্রেষ্ঠ অর্জন, কোনো না কোনোভাবে বিএনপির অবদান আছে। বাট ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, তাদের প্রত্যেকেরই কলঙ্ক আছে। এখন আপনি আসবেন যেটা আলোচনা করতেছিলাম, কি ওই যে হ্যাবোটের কথা যেটা বললাম। আর আপনার প্রশ্নটা ছিল যে কি প্রশ্নটা আপনি করলেন, যে পুনর্বার আপনি বলছিলেন যে পুনর্বাসন লাগবেই, উনি যেমন বলছিলেন যে ফিরে আসবে না কখনো। না, আওয়ামী লীগের যেটা বাস্তবতা আমি আপনাকে বলি, এখন সেটা ব্যাখ্যা করতে হবে আমার 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে আমি বলি। ধরেন আওয়ামী লীগের ভোটার আছে, এটা তো অসত্য না, সমর্থক আছে, কিন্তু মানে একটা জাহাজ যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে থাকে, সেখানে যাত্রী আছে প্রচুর, ক্যাপ্টেন নাই। হ্যাঁ, সেই জাহাজের ভবিষ্যৎ কি, গন্তব্য কি আপনি বলেন? লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি আপনাকে আরো খুলাসা করে যদি বলি, এটা আপনি মিলিয়ে নেবেন, আমি হয়তো ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এসে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার সুযোগ নাই, সম্ভব না। দিস ইজ প্র্যাকটিক্যাল। তাহলে, এবং এটাও ঠিক যে শেখ হাসিনা বা ওই পরিবার ছাড়াও আওয়ামী লীগের কর্মীরা গ্রহণ করছে না, করবে না যারা আছে। হ্যাঁ, তো ওই পরিবারের নেতৃত্ব বিকল্প কি আছে আপনি বলেন তো দেখি। ধরেন তারেক রহমান, তারেক রহমান আজ থেকে 35-40 বছর আগে বিএনপির সাথে সম্পৃক্ত হয়েছে প্রত্যক্ষভাবে।
হ্যাঁ, এবং এর মধ্যে অনেক কাঠখড় তাকে পুরোতে হয়েছে, অনেক লাঞ্ছনা বঞ্চনা তাকে সহ্য করতে হয়েছে, অনেক সমালোচনা তাকে সহ্য করছে, 111-এর লাল লাল হরফে তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। তারপর তিনি তার শ্রম দিয়ে, ত্যাগ দিয়ে, সাধনা দিয়ে, কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মী বা মানুষের মন জয় করে আজকে 35-40 বছরের রাজনৈতিক প্র্যাকটিসের মধ্য দিয়ে সে আজকে দলের মধ্যে এবং দেশের মধ্যে তার নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। ইজিট আওয়ামী লীগে আছে হাসিনার বিকল্প হিসেবে কে আছে আপনি বলেন? আছে? যদি থাকে ওই পরিবারের মধ্যে আপনি একজনকে দেন না, ধরলাম অনভিজ্ঞই হোক, একজনকে দেন না, ওই পরিবারের ভিতর তো বিদ্রোহ হয় কিনা আপনি দেখেন। আওয়ামী লীগের আমলেই তো আমরা দেখছি শেখ রেহানার, শেখ হাসিনার কি বাস্তবতা আমরা জানি তো। এই বাস্তবতা এখন যদি সজীব ওয়াজেদ জয় নাকি একজন আছে 5,500 মামা নাকি, হ্যাঁ, তারপরে তারে দিলে আওয়ামী লীগের সব নেতা কি সেটা মানে বাংলাদেশ সেটা গ্রহণ করবে? তার জন্য অনেক ত্যাগ লাগবে, অনেক শ্রম লাগবে, অনেক সাধনা লাগবে। আওয়ামী লীগের সংকটের জায়গা ওইটা, অন্য কোনো কিছু না। আমি আশা করি যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে। হ্যাঁ, আবার যদি কখনো সেই বিধ্বস্ত বাস্তবতার মধ্যে ফিনিক্স পাখির মধ্যে চারা থেকে যদি আবার আওয়ামী লীগ গজায়, সেটা সুদূর পড়া হতো। জি, আপনার কাছে আবারও আসবো শহীদুল ইসলাম বাবুল। মাহবুব আজিজ, আপনার কাছে আসতে চাই। যেমনটা বলছিলেন শহীদুল ইসলাম বাবুল যে পুনর্বাসন লাগবে, কিন্তু আওয়ামী লীগের নিজের মধ্যেরই যে সংকট, সেটাই এখানে সবচেয়ে বড় সংকট। আমরা ইন্ট্রোতে একটি কথা রাখছিলাম যে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের পুনর্বাসন করছে কারা, এই যে পাল্টাপাল্টি অভিযোগ, আদৌ কোনো পুনর্বাসনের সম্ভাবনা আপনি দেখেন কিনা? দেখুন, আমরা যে রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনা করি, এটা কিন্তু যেমন ভাই বললেন যে পরিবার, আসলে একটা পরিবারই কি রাজনৈতিক দলের প্রধান? এই যে এক ধরনের আমাদের চিন্তা ভাবনা, আমরা কিন্তু আদর্শ নিয়ে কথা বলছি না। আমরা যখন একটা রাজনৈতিক দলের মূল আদর্শ, চেতনা, তার ট্র্যাক রেকর্ডগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা আসলে কি দেখতে পাই? শিববীর সাহেব যেমন বললেন, জার্মানির ফ্যাসিবাদী নাৎসি বাহিনীর যেই উদাহরণগুলি উনি দিলেন, আসলে চালনি বলে সুই তোর পেছনে ফুটো। আওয়ামী লীগের আপনি গণহত্যা নিয়ে কথা বলছেন, জামাতের পক্ষে দাঁড়িয়ে যে পুরো দেশের বিরুদ্ধে যেই দল দাঁড়িয়ে গিয়েছিল এবং তাদের যে 16ই ডিসেম্বরে আত্মসমর্পণ দলিলে আছে যে সিভিল আর্ম ফোর্স, এই আলবদর, রাজাকার, আল শামস, তারা যখন বাংলাদেশে এইভাবে রাজনীতি করতে পারছে, শুধু রাজনীতিই করছে না, জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে বসে গেছে, সেইখানে তারা নাচি করছে। আপনি চিন্তা করুন অবস্থা। এবং তাদের মুখে একবারও আমরা শুনি না যে হামের টিকা না দেওয়ার কারণে 1000 শিশু হত্যা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে 1400 জাতিসংঘের হিসাব অনুযায়ী যদি গণ অভ্যুত্থানে নিহত হয়ে থাকে, তার তো কাছাকাছি পৌঁছে গেছে না হামের টিকা না দেওয়ার ক্ষেত্রে। সেখানে একটি শব্দ আপনি শুনবেন না। আপনি দুর্নীতি 17 বছরে আওয়ামী লীগ যা করেছে, 18 মাসে তো অন্তর্বর্তীকালীন সরকার তো ছুঁয়ে ফেলেছে সেইখানে দুর্নীতি। কোনো শ্বেতপত্রের কথা কিন্তু আপনি শুনবেন না জামাত এনসিপির কাছ থেকে। কারণটা কি? কারণ তাদেরকে প্রতিষ্ঠিত করে গেছে সমাজে এই অন্তর্বর্তী সরকার এবং একটি শূন্যস্থান তৈরি করে গেছে। এই জোরপূর্বক শূন্যস্থান তৈরি করাটার ক্ষেত্রেই আমরা মনোযোগ দিতে বলছি। অর্থাৎ আপনি রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে আরও ভালো রাজনীতি আপনাকে দিতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগ দুঃশাসন করেছে, স্বৈরাচারে পরিণত হয়েছে, তার বিরুদ্ধে সব দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে জীবন দিয়ে সেটাকে প্রতিহত করেছে এবং সেই জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। সেই সুযোগে রাজাকারদের প্রতিষ্ঠিত করবার জন্য নয়। যেই আন্দোলন ছিল, সেই আন্দোলনে নাহিদ ইসলামের কণ্ঠে আমরা শুনেছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সেই সময়ে 24-এর গণ অভ্যুত্থানে একটি বারো মুক্তিযুদ্ধের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পর্কে কোনো কটূক্তি আমরা শুনি নাই। যেমনটি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়ার সারা জীবনে বঙ্গবন্ধুর কোনো কিছু নিয়ে আমরা কটূক্তি শুনি নাই। এই রাষ্ট্রীয় একটা রাজনৈতিক শিষ্টাচার তো আমাদের সমাজে ছিল, সেটা হঠাৎ করে এরকম আজে বাজে গালিগালাতে পরিণত কারা করলো? এই ইনকিলাব মঞ্চ, আপনি মনে করুন এই হাদি, তার যে কথাবার্তা নিয়ে কি আছে, কি সেই সমস্ত অশালীন শব্দ এখানে বলাই যাবে না, তাকে নিয়ে জাতীয় কবির গোরস্থানে দাফন করে ফেলা হলো। অর্থাৎ আমাদের যে একটা পরম্পরা, রাজনৈতিক ঐতিহ্য, আমাদের যেই দীর্ঘদিনের এক ধরনের সহিষ্ণু সমাজ, সব কিছুকে ভেঙে ফেলতে হবে। একটা নতুন শব্দ শোনা যায়, জুলাই যোদ্ধা। আপনি চিন্তা করুন, মুক্তিযোদ্ধাকেও ছোট করতে হবে জুলাই যোদ্ধা বলে। জুলাই যোদ্ধার ব্যাপারটা কি? এটা তো আন্দোলনটা ছিল কোটা বিরোধী আন্দোলন এবং সেই কোটা বিরোধী আন্দোলনে যখন আবু সাইদ মারা গেল এবং তৎকালীন প্রধানমন্ত্রী বললেন চাকরি কে পাবে, রাজাকারের নাতিরা পাবে না মুক্তিযোদ্ধার, এই একটা ট্রিগার্ড এবং রোকেয়া হলের হাজার হাজার ছাত্রীরা নেমে এলো। সেটা ছিল 16ই জুলাই 2024। 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 36 দিনের আন্দোলন। এই আন্দোলন আপনি কি জুলাই যোদ্ধায় পরিণত করে দিল সকলকে?
এবং আপনি একটা কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যখন একটি সরকার এলো অন্তর্বর্তীকালীন সরকার, আপনি 18 মাসে কখনো এই একটি চাকরি নিয়ে কথা শুনেছেন? ইউনূস সাহেব একটি বার বলেছেন ছাত্ররা, বাবারা তোমরা পড়তে যাও, তোমরা নিজেদেরকে তৈরি করো, তোমরা রাষ্ট্রীয় দায়িত্ব নেবার জন্য নিজেদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তোলো? না, তিনি বলেছেন ছাত্ররাই তো হবে শিক্ষামন্ত্রী, ছাত্ররাই তো হবে ক্ষমতার অংশীদার। এর আগে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয় নাই? মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা রক্তাক্ত অধ্যায় আমরা পার হয়ে আসি নাই? তখনকার তরুণ ছাত্ররা কি ক্ষমতার অংশীভাগ চেয়েছিল? হঠাৎ করে এইখানে কেন অংশীভাগ চাইতে হলো? এবং তাদের হাত ধরে কেন যারা আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদেরকে পুনর্বাসন করা হলো এবং মূল আক্রমণের বস্তু হয়ে উঠলো মুক্তিযুদ্ধ? আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে বা মুখোশ হিসেবে ব্যবহার করে থাকে, সেটা মুক্তিযুদ্ধের দোষ নয়, সেটা আওয়ামী লীগের দোষ। এবং আজকে বিএনপি যখন নির্বাচনের আগে মুক্তিযুদ্ধের কথা বলেছে এবং আগামী 5 বছর যদি তারা না বলে এবং কোনো কাজ না করে এবং আগামী 5 বছর পরে নির্বাচনের ঠিক 15 দিন আগে আবার মুক্তিযুদ্ধের কথা বলে, আমরা বুঝে নেব এটা রাজনীতি। মুক্তিযুদ্ধ মানে কি? সেটা কি শুধুমাত্র পাকিস্তানের সাথে যুদ্ধ এবং 9 মাসে এই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু? সাথে কি আদর্শ ছিল না মুক্তিযুদ্ধের যে রক্তস্নাত একটা সংবিধান আমরা পেলাম, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সেইটা রাষ্ট্রে কোথায়? ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র, পাকিস্তান মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ কিন্তু অসাম্প্রদায়িক একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এবং সেকুলারিজম এই শব্দটি আমাদের সংবিধানেই আছে, যেটা 76 সালে অন্তত আমাদের 5-6 বছর পরে ভারত সন্নিবেশ করেছে। আমরা এটা পেলাম কোথায়? আমরা পেলাম 23 বছরে পাকিস্তানের ধর্মভিত্তিক অভিজ্ঞতা থেকে, যে ধর্মের অপব্যবহার কিভাবে করা যায় এবং সেখানে ধর্মের মাধ্যমে এক সংখ্যাগরিষ্ঠের অত্যাচার হয় এবং সেই জায়গা থেকে ধর্ম ব্যক্তিগত পবিত্র ব্যাপার, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারবে না, রাষ্ট্র ইহজাগতিক হবে, রাষ্ট্রের কাছে আমরা চাকরি চাই, আমরা বাঁচার অধিকার চাই, রাষ্ট্রের কাছে আমরা বেহেশত চাই না। 24-এর গণ অভ্যুত্থানে আমরা বেহেশতের জন্য রাজপথে যাই নাই, আমরা চেয়েছিলাম বৈষম্য বিরোধী একটি সমাজ। কাজেই এই জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে এবং সেইখানে একটি শক্তি জোর করে ঢুকে তারা তাদের স্টেক চাইছে। 3 থেকে 6% ভোট 36% হয়ে গেল সরকারি পৃষ্ঠপোষকতায়। আজকেও যদি এই জাতীয়তাবাদী দল, তারা যেই দায়িত্ব মানুষ তাদেরকে দুহাত ভরে ভোট দিয়েছে, তাদের উচিত হবে 72-এর সংবিধানকে পূর্ণভাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। আপনাকে ধন্যবাদ মাহবুব আজিজ। ডক্টর শিবির আহমেদ, এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। আজও যখন বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগ অনেকটা মাত্রা ছাড়িয়ে যায়, তখন রাজনৈতিক শিষ্টাচারের কথা ওঠে। মাহবুব আজিজ বলছিলেন যে রাজনৈতিক শিষ্টাচার অনেকটাই চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা থেকেই, কিছু দলকে, কিছু শক্তিকে স্টেক দিয়ে সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ। মাহবুব আজিজ ভাই আগের বক্তৃতায় বলছিলেন, আগের কথায়, যে বিএনপি 72-এর সংবিধানকে আপহোল্ড করছে বা চেষ্টা করছে এবং জুলাই কেন্দ্রিক এসে সংবিধানকে যা ইচ্ছা তা করা হচ্ছে সংস্কারের নামে, এই অভিযোগটা তিনি করেছেন। আমি যদি বলি যে 72-এর সংবিধান বিএনপি আপহোল্ড করছে না, যেটা বলছেন এটা পুরোটাই ভুল একটা ব্যাখ্যা। কারণ 72-এর সংবিধানকে প্রথম যা ইচ্ছে তাই করে কাটাছেঁড়া করলেন, মাৎস্য ন্যায় করলেন, যেটা উনি বললেন, সেটা করেছিল শেখ মুজিব 4th সংশোধনী দিয়ে, যে সংবিধানকে যা ইচ্ছা তাই করে নিজেকে সারা জীবনের জন্য রাষ্ট্রপতি করে ফেলা, একদল করে ফেলা, সব পত্রিকা বন্ধ করে দেয়া, মানুষের বাকস্বাধীনতা হরণ করে নেওয়া এবং এককভাবে নির্বাচন করা, অন্য কেউ ক্যান্ডিডেটই হতে পারবে না, এ ধরনের করা, এটা করে যা ইচ্ছে তাই করেছিল শেখ মুজিব নিজেই। আর এরপরে এসে জিয়াউর রহমান এসে 72-এর সংবিধানে ছিল ধর্মনিরপেক্ষতা, জিয়াউর রহমান এসে সেখানে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এবং এটা শুধু মূলনীতিতে অন্তর্ভুক্ত করেন নাই, তারপরে আবার অ্যাড করছেন সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে আমাদের সকল কাজের ভিত্তি। শেখ মুজিব রেখেছিলেন 72-এর সংবিধানে ছিল বাঙালি জাতীয়তাবাদ, জিয়াউর রহমান এসে এটাকে ইনক্লুসিভ করলেন, যে বাংলাদেশে শুধু বাঙালিরা থাকে না, বাংলাদেশে অন্য অন্য এথনিক জাতিগোষ্ঠী আছে, সবাইকে ইনক্লুড করে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ করলেন। সো 72-এর সংবিধানের সাথে বিএনপির কোনোভাবেই যায় না, বরং 72-এর সংবিধানকে বিএনপি নেগেট করেছে জিয়াউর রহমানই। সো এটা 72-এর সংবিধানে বিএনপি যাবে বা বিএনপি আপহোল্ড করে, এটা পুরোটাই ভুল ব্যাখ্যা। মাহবুব আজিজ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, উনি স্বীকারোক্তি দিয়েছেন যে আওয়ামী লীগ দুঃশাসন করেছে এবং খুন খারাপি করেছে, যেটার কারণে দেশবাসী দলমত নির্বিশেষে ঐক্যমত্য হয়ে তাদেরকে তাড়িয়েছে এবং তারা পালাতে বাধ্য হয়েছে। আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে উনি এটা অ্যাকনোলেজ করেছেন যে আওয়ামী লীগ অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক আচরণ করেছে, ফেসিবাদী আচরণ করেছে দেশে, যার জন্য দেশবাসী তাদেরকে তাড়িয়েছে। এখন
একই সাথে তিনি বললেন যে জুলাই আন্দোলনটা ছিল একটা কোটা বিরোধী আন্দোলন, এটাকে কেন এরকম মহান করা হচ্ছে। জুলাই আসলে কি কোটা বিরোধী আন্দোলন ছিল? কোটা বিরোধী আন্দোলনে কোটা যদি দিয়ে হয় শুরু তাহলে হয়েছিল। কোটা দিয়ে শুরু হয়েছে, যে কোনো একটা অধিকারের দাবি নিয়ে শুরু হয়, কিন্তু এটা যদি কোটা বিরোধী আন্দোলনই হতো তাহলে তার হাসিনাকে পালানো লাগতো না। এবং আপনি আন্দোলনের সময় দেখবেন যে স্লোগানগুলো ব্যবহার করা হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য, এবং বিএনপি থেকে তো এটা বলা হয়েছে যে এটা জুলাইতেই আন্দোলন হয়েছে, তা না, এটা আসলে 17 বছরের ধারাবাহিকতা, যে নানান সময় বিএনপি জামাত সহ সবাই নির্যাতিত রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে আন্দোলন করেছে, যেটার একটা বিস্ফোরণ ঘটেছে জুলাইতে। দলমত নির্বিশেষে সবাই নেমে গেছে যে ফেসিবাদের পতন চাই। এবং একটা মেয়ের বক্তব্য আপনারা দেখবেন যে সে বলছে, ভাই আমার তো কোটার দরকার নাই, আমি তো এসএসসিতে টেনে টুনে পাস করছি, ইন্টারমিডিয়েট ফেল করছি, আমি তো জীবনে বিসিএস দিব না। মাদ্রাসার ছাত্ররা নেমেছে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা নেমেছে, যারা জীবনে কোনোদিন তিনি বিসিএস এসেছেন দিবে না, লাশ দেখে। লাশ দেখে। তাহলে এই আন্দোলনকে কোটা আন্দোলন বলে কথা বলা মানে হচ্ছে এটাকে একটু খাটো করা, যে এটা একটা কোটা আন্দোলন মাত্র ছিল। এটা কোটা আন্দোলন ছিল না, এটা ছিল 17 বছরের ফেসিবাদ বিরোধী লড়াই। এবং শিষ্টাচারের কথা যদি বলেন, যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করেছে শেখ মুজিব। গণতান্ত্রিক রাজনৈতিক যে শিষ্টাচার, বিরোধী দলের প্রতি যে সহিষ্ণুতা, আপনি যদি দেখেন বাংলাদেশ হওয়ার পর ছোট করে বলবেন। হ্যাঁ, প্রথম নির্বাচন হয়েছে 73-এর নির্বাচন। সেখানে কি হয়েছিল, যে বিরোধী মতের প্রার্থীদেরকে নমিনেশন পেপার দাখিল করতে যাওয়ার আগেই অপহরণ করে নিয়ে নির্বাচিত হয়েছে স্বয়ং শেখ মুজিব। আমাদের বর্তমান যিনি স্পিকার, তার আব্বা ডাক্তার আজহারউদ্দিনকেও তুলে নিয়ে গিয়ে নমিনেশন পেপারে দাখিল করতে দেয় নাই, সেই আসনে শেখ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এভাবে করে জিল্লুর রহমান, তোফায়েল আহমেদ, সৈয়দ নজরুল ইসলামেরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এই কায়দায়। আপনি যদি দেখেন 74-এ আমাদের উপরে কি দুর্ভিক্ষ হয়েছে, আপনি যদি দেখেন যে এই জাসদ বিরোধী দল ছিল, জাসদের 20 থেকে 40 হাজার নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, এবং সিরাজ শিকদারকে হত্যা করে সরাসরি সংসদে এসে বলছে, আজ কোথায় সেই সিরাজ শিকদার? 75-এ এসে চতুর্থ সংশোধনী করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিল, কোনো দলই থাকতে পারবে না, এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এই স্লোগান দিল। এর চেয়ে রাজনৈতিক অশিষ্টাচার আর কি? গণতান্ত্রিক অশিষ্টাচার, যে গণতন্ত্রটাকেই জবাই করে দিল, আমাদের গণতন্ত্রটাকে হত্যা করলো। সবচেয়ে এই যে মব কালচার বলেন, এই অগণতান্ত্রিক আচরণ বলেন, স্বৈরাচারী আচরণ বলেন, অশিষ্টাচার, রাজনৈতিক অশিষ্টাচার বলেন, এগুলো সব শুরু হয়েছে তখন থেকে, মুজিবের আমলে শুরু হয়েছে। এবং আমাদের গণতন্ত্রটাকে হত্যা করে দেওয়া হয়েছে তখনই। জিয়াউর রহমান যদি, আল্লাহ জিয়াউর রহমানকে যদি আমাদের জন্য না নিয়ে আসতেন, তাহলে আমরা অন্ধকারের মধ্যে থাকতাম। জিয়া এসে বাঁচিয়েছেন বাংলাদেশটাকে। আপনাকে ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল। এই রাজনৈতিক শিষ্টাচার প্রসঙ্গে ছোট্ট করে একটু আপনার থেকে শুনতে চাইবো, যে যেমনটা মাহবুব আজিজ বলছিলেন, তারপর যেমনটা ডক্টর শিবুর আহমদ বলছিলেন, যে আপনি কি মনে করেন রাজনৈতিক শিষ্টাচার এখন বর্তমান সময় আসলে কি অনেকটা চলে গেছে? কখনোই না, যাইনি। রাজনৈতিক শিষ্টাচার আমরা কি যেন বলে, কে যেন একটু বলেছিল যে বেয়াদবের কাছ থেকে আদব শিখতে চাই কিভাবে, কারণ বেয়াদব যেটা করে সেটা না করে। আজকেও দেখলাম একজন ওই যে অতি বিতর্কিত তরুণ নেতা এনসিপির, তিনি যে বক্তব্য দিয়েছেন যে প্রধানমন্ত্রী এই কথা কিভাবে বলে, এই শব্দ কিভাবে বলে, মানে সে বলে, আপনি বুঝেন যে তার কাছ থেকে আদব শিখতে হয়। যাক, এটা অন্য হিসাব। ধরেন এটা মোটা দাগে আমি যেটা বলি, যে আওয়ামী লীগ বা শিষ্টাচার বা বিএনপি বা বর্তমান বাস্তবতা, ধরেন আমি নির্মোহভাবে যদি বলি, আমি কোনো জাতীয় নেতাকে নিয়ে কোনো সমালোচনা করতে চাই না। হ্যাঁ, হয়েছে, অনেক আলাপ হয়েছে। আপনি শেখ সাহেবও কোনো মহামানব না, বা ইভেন জিয়াউর রহমানেরও সমালোচনা আপনি অনেকে করেন, হয়তো থাকতে পারে, মানুষ হিসেবে দোষ দুটি, কিন্তু তাদের আবার অর্জনও আছে। এটা আমার নেতা তারেক রহমান কোনোদিন গালি দেন নাই, বেগম জিয়াও গালি দেন নাই, জিয়াউর রহমান গালি দেওয়ার নাই। যদি সমালোচনা করি, অনেক সমালোচনার জায়গা আছে। উনি যেটা বলেছেন সর্বভাবে অসত্য না। তার হাত ধরেই বাকশাল হয়েছিল, তার হাত ধরেই তিনি কখনো মুজিবনগর সরকারের ওখানে যাননি। আবার আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল হিসেবে এই দেশের অনেক মানে স্বাধিকার আন্দোলনে তাদের নেতৃত্ব হচ্ছে, সেই আওয়ামী লীগকে তো ব্যাংক্রাফট করে ফেলেছে হাসিনা সর্বশেষ। এই আওয়ামী লীগে শেখ মুজিব ছাড়াও তো অনেক মহামানব ছিল। যেমন আপনার সারাওয়ার্দী সাহেব ছিলেন, হোসেন শহীদ সারাওয়ার্দী সাহেব, তাজউদ্দিন আহমেদ ছিলেন, আতাউর রহমান ছিলেন, শামসুল হক ছিলেন টাঙ্গাইলের, তাই না? আরও অনেক মানুষ ছিলেন, মাওলানা ভাসানী সাহেব ছিলেন, যারা প্রতিষ্ঠা করেছেন। তারা আওয়ামী লীগে আসলে, আওয়ামী লীগ কখনো তাদের ওন করে নাই। ওই যে ফজলু ভাই একবার বলেছিল যে আওয়ামী লীগ তার সন্তানদেরকে খেয়ে ফেলে, গিলে ফেলে। হ্যাঁ, মানে অভিশপ্ত একটা রাজনৈতিক দল হয়ে গেছে। আমি বহুবার 14 সালের পরে আওয়ামী লীগের আসলে অধপতন হয়ে গেছে। কায়া ছিল নাকি ছায়া ছিল, কায়া ছিল না আওয়ামী লীগের। কারণ এই এত পুরনো একটা রাজনৈতিক দল যারা গণতন্ত্রের সংগ্রাম করেছে, তারা এইভাবে গণতন্ত্র গিলে খেয়ে ফেলে। আমি বলেছিলাম যে আওয়ামী লীগের শুধু বন্দুক কামানি আছে, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের অস্তিত্ব আর
ছিল না, ক্ষমতা ছিল, দ্যাটস ট্রু। আমার শিক্ষক প্রফেসর এমাজউদ্দিন স্যারের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে স্যার কি হবে এই, উনি আমাকে আশ্বস্ত করেছিলেন উনি মৃত্যুর আগে যে বাবা তুমি হতাশ হয়ে না, এই আওয়ামী লীগ থাকবে না, এই আওয়ামী লীগ টিকবে না। আমি স্যার কীভাবে টিকবে না, যে কোনোভাবেই দেখবা স্পার্কিংয়ের মধ্য থেকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আমি দেখবো কিনা জানি না, বাট তুমি দেখবা। উনি আমাকে বলে গিয়েছিলেন। তাই মাহবুব আজিজ ভাই যেটা বললেন যে কোটা আন্দোলন, ইট ইজ নট কোটা আন্দোলন, এটা ছিল একটা স্পার্কিং। হ্যাঁ, ওই যে মৌলানা রুমির একটা কথা আছে যে পৃথিবীর সব আগুন যখন নিভে যায় তখন ফুলকির মধ্য থেকে যে স্পার্কিং হয়, যে সেটা কেউ দাবায় রাখতে পারে না, সেই আগুনের লেলিহান শিখা কেউ করতে পারে না, দমন করতে পারে না। বাস্তবিত তাই হয়েছে, হয় কোটা আন্দোলন হইতো, নাহলে অন্য কোনো ইস্যুতে হয়তো হতোই, কারণ একটা গণবিস্ফোরণের সমস্ত আলামত সব কিছু বিরাজ করছে ছিল, তার জন্য একটা স্পার্কিং দরকার। সেটা পলিটিক্যাল আন্দোলন না হয়ে সামাজিক যে কোনো একটা আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে, ফুসে উঠছে, কারণ এটা একটা ব্যাংক্রাফ্ট পলিটিক্যাল পার্টি হিসেবে আসলে আওয়ামী লীগ দাঁড়াই গেছিল, যে যেভাবেই বলুক। এটা অনেক আগে থেকেই দাঁড়াইছিল, 14 সালের পর থেকে ক্রমান্বয়ে সেটা অলরেডি আইসিইউতে কমাই চলে গেছিল, এবং এটা আলটিমেটলি এটার একটা প্রায় দাপন হয়ে গেছে, এরকম একটা অবস্থা আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে আসি। মাহবুব আজিজ, আমরা একটু রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে চাই। 2025 এই বিষয়ে একটু কথাটা বলিনি, যেহেতু এটা নিয়ে আলাপ হচ্ছে। এক মিনিট এটা বলুন, তারপর আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন ভাই যেমনটি বললেন আগুনের লেলিহান শিখা ছিল, আমি তো কোনোভাবে অস্বীকার করছি না, অ্যাকনোলেজ যেমন করছি আওয়ামী লীগ দুঃশাসকে পরিণত হয়েছিল, স্বৈরাচারী শাসনে ছিল, এটা যেমন অ্যাকনোলেজ করছি, এটাও তো করছি যে জামাতে ইসলামী আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে কি কাজটা করেছে। আবার অ্যাকনোলেজ অর্ধেক অর্ধেক ধরলে তো হবে না। আরেকটা জিনিস হচ্ছে এই আগুনের লেলিহান শিখা দিয়ে উল্টা দিকে গিয়ে মুক্তিযুদ্ধকে পুড়িয়ে দিতে চাবে, এটা তো কেউ চায়নি। এবং সেটা যখন এই সাম্প্রদায়িক শক্তি এটাকে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসছে, এবং তারা যখন গুপ্ত অবস্থায় ছিল, যেটা তারেক রহমান সাহেব স্বয়ং বলছেন গুপ্ত হিসেবে তারা ছিল, কাজে এইটাকে তখন আমাদের নানানভাবেই আমাদেরকে অ্যানালাইসিস করতে হচ্ছে যে অবশ্যই এটা গণ অভ্যুত্থান, যেমনটি আরও গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থান এর আগেও ছিল। তো সেই জায়গায় আপনি যেই সরকারি আসুক, এখানে তো আওয়ামী লীগকে ডিফেন্ড করার আমার কোনো উদ্দেশ্য নাই। আওয়ামী লীগ যেমন অসৎ কাজ করেছে তার বিরুদ্ধে মানুষ জেগেছে, এর আগেও যেমন সকল সরকারের নানান রকম অসততা আছে, কিন্তু যেগুলো অসত্য কথা, বাকশালে ভাই 4টা দল ছিল, সেখানে সিপিবিও যুক্ত হয়েছিল, বারবার বলা হয় এক দলের বাকশাল, তখন তো বিএনপি তৈরি হয় নাই, কাকে নেবে বঙ্গবন্ধু, জামাতে ইসলামীকে? তাহলে তো আর থাকে না, তাহলে তো সেই পাকিস্তানি তৈরি করতে হয়। কাজেই তখনকার বাস্তবতাটাকে ধরেই এগোতে হবে, এবং বাকশাল ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এবং সেইটাকে অন্য একটা সমাজতান্ত্রিক আদর্শ থেকে সেটা তৈরি করা হয়েছিল, জাতীয় সরকারের একটা ব্যাপার ছিল। এবং কথায় কথায় মুজিবকে কেন এত আক্রমণ করা হয় জানেন? কারণ ওই যে বাংলাদেশ না বাংলাদেশ, তাদের পেয়ারের পাকিস্তান ভেঙেছে দেখেই তাদের এত রাগ এবং ক্রোধ। সেই রাগ এবং ক্রোধ গিয়ে মিশেছে 24-এর গণ অভ্যুত্থানে, এবং 24-এর গণ অভ্যুত্থানে বারবার করে 32 ভাঙা হলো এবং বুলডোজার দিয়ে ভাঙা হলো, কারণ এটার সাথে 24-এর গণ অভ্যুত্থান কোনো সাংঘর্ষিক ছিল না, কিন্তু ভাঙতে হবে, কারণ কেন বাংলাদেশ না বাংলাদেশ। আচ্ছা, এখন রোহিঙ্গা সংকটে যেটি বলতে চাচ্ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনার মনে আছে কিনা 2025-এ বলছিলেন যে সামনে ঈদ গিয়ে রোহিঙ্গারা তাদের দেশে করবে, এখন দেখা যাচ্ছে ঈদ তো চলে গেছে, সংকট আরো ঘনীভূত হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে বিভিন্ন সময় এই বিষয় নিয়ে লেখালেখিও করেছেন, একদম ছোট্ট করে শেষ সময় জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যে পুরো একটা প্রতারণা করেছে জাতির সঙ্গে, তার অন্যতম আরেকটি উদাহরণ হচ্ছে এটি যে আগামী বছর গিয়ে আমরা ঈদ করব ইত্যাদি কথাবার্তা, এবং সেইটার দিকে কিন্তু তারা কোনো কাজই করেননি। আপনার মনে পড়বে তরুণদের বিনিয়োগ বোর্ডের ইয়েতে শুনলাম আমাদের লক্ষ লক্ষ চাকরি তৈরি হচ্ছে, আমাদের জন্য তাকে সারা পৃথিবী থেকে নানান রকম টাকা পয়সা আসতে শুরু করেছে। এই নানান ধরনের অলিক রূপকথার গল্প ইউনূস সাহেব আমাদের শুনিয়েছেন, কিন্তু কোনো রকম যেটা কার্যকর উদ্ভাবন সেটা আমরা দেখিনি। সারাদিন আমরা শুনেছি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এরকম আমরা স্লোগান শুনেছি। আমরা ভারতের একটা আভ্যন্তরীণ ক্রিকেটে খেলতে পারিনি মুস্তাফিজের জন্য, বা বিশ্বকাপ খেলা পর্যন্ত আমরা বাদ দিয়ে দিলাম। তবে সব কিছু মিলিয়ে এই ধরনের চটুল রাজনৈতিক যে তৎপরতা অন্তর্বর্তীকালীন সরকার করেছে 18 মাসে, সেটার জন্য একটা শ্বেতপত্র তৈরি করা দরকার, এবং রোহিঙ্গা সমাধানের জন্য বাংলাদেশের কূটনৈতিক মাহবুব আজিজ ভাই অনেক কথা ঠিক বলেছেন, কিন্তু তার একটা কথা আমি খুব আপত্তি করি, এটা মুক্তিযুদ্ধকে কেউ 24 দিয়ে যদি উল্টাই দিতে চায়, অসম্মান করতে চায়, এটা যেমন খারাপ, আবার 24টা ওই পাকিস্তান প্রেমীদের আন্দোলন এটাও যদি বলা হয়, এটাও 24কে অবমাননা করা হবে, কারণ নিতে পারে সেটা অনুযায়ী 24ও মহান, এটাও বাংলাদেশের আবাল বৃদ্ধ অবশ্যই মহান দেখেই তো শিবির আহমেদ আমাদেরকে একটু 30 সেকেন্ডে বলবেন রোহিঙ্গা সংকটের সমাধানের রাজনৈতিক বিশ্লেষক হিসেবে 30 সেকেন্ডে শেষ করবেন।
না আমি জাস্ট একটা চমৎকার আজকে ব্যাখ্যা শুনলাম যে বাকশাল ছিল 4টা দল। সংবিধান সংশোধন করে বলা হয়েছে ব্যাখ্যা দেশে শুনতে পারলে একটি ভালো মাত্র লাগতো, কিন্তু দল আমাদের সময় থাকবে, একদম তার শেষ। নাম হবে জাতীয় দল, এবং সেটাই হচ্ছে বাকশাল। এই দল ছাড়া অন্য কেউ প্রার্থী তারা হতে 4টি পারবে দল না। সেখানে যুক্ত হয়েছিল, CPB সহ, 4টি দল না, ইতিহাস। সরকারি কর্মচারীরা পর্যন্ত যুক্ত হয়েছে, হবে। সবাইকে যুক্ত জাতীয় হয়েছে। সরকার যেমন হয়। জাতীয় সরকার না, একমাত্র দল, কোন জাতীয় সরকার না। জাতীয় সরকার মানে তো সব দল মুক্তিযুদ্ধের থাকবে। পর একটা বিধ্বস্ত না, পরিস্থিতিতে আপনি যদি বাংলাদেশে আপনি 3 দিন বাকশালকে সরকার থাকেন না, যদি আপনি 24 ডিফেন্ড করেন, গণঅভ্যুত্থানে। তাহলে তো আপনি গণতান্ত্রিক না। 24 গণঅভ্যুত্থানের আপনি তো পর গণতান্ত্রিক 3 না। দিন সরকার থাকে না, আর একটা আমরা একদম মুক্তিযুদ্ধের শেষের পর দিকে চলে আপনারা এসেছি, একটা যদি সরকার একজনের থেকে চাচ্ছে। একটু না, একজনের থেকে একটু না, আপনি যদি বাকশালকে এখনো ধারণ করেন, তার মানে আপনি তো বাকশালকে আমি গণতান্ত্রিক ধারণ শক্তি না। করছি না, আপনাদের না, সত্যটা ইতিহাসের সামনে আনতে হবে। আপনাদের এত রাগ রোহিঙ্গা- কেন মুক্তি বঙ্গবন্ধুর উপরে? আপনি 24 এ বারবার আন্দোলন করেছেন, আপনি 24 কেন বঙ্গবন্ধুর উপরে এত রাগ? কারণ তিনি না, আপনি স্বাধীনতার নেতা, এই জন্য বাংলাদেশের- রাগ। কারণ বাংলাদেশ না বাংলাদেশ, বাংলাদেশ। বিহারের আমরা একদম পাকিস্তানকে উনি শেষের ভেঙে দিকে আছি, দিয়েছিলেন। আমরা সময় দিতে যা, পারছি এই না, কারণে। অত্যন্ত দুঃখিত, রোহিঙ্গা আমরা ইস্যুতে একদম আমি- শেষের না, দিকে রোহিঙ্গা আছি, ইস্যুতে আমি আমি দুঃখিত, বলি, আজকে আর রোহিঙ্গা সময় ইস্যু- দিতে পারছি না। আচ্ছা, দর্শক, ঠিক এই ছিল আছে। আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।